হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2017 সালে মুক্তি পাওয়া এক আমেরিকান মনস্টার ফিল্ম কং স্কাল আইল্যান্ড। এই মুভিটি অনেক কটি পার্টে বিভক্ত, আর আজ আমি যেটির এক্সপ্লেন করতে চলেছি সেটি একরকম এই মুভির প্রথম পার্ট। কারণ টাইম লাইন অনুযায়ী এই মুভির এক্সপ্লেনেশন থেকে যদি আমি শুরু করি তাহলেই এর পরের পার্টগুলি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। সালটা ছিল 1944, যখন পুরো বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। আমেরিকা ও জাপানের মধ্যে লড়াই হচ্ছিল। আকাশে দুই পক্ষের দুটি ফাইটার প্লেন একে অপরের সাথে লড়াই করতে করতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক রহস্যময় দ্বীপের উপরে এসে ভেঙে পড়ে। একটিতে একটি আমেরিকান সৈনিক হ্যাঙ্ক মার্লো এবং অন্যটিতে একজন জাপানি সৈনিক গুনপে ইকারি ছিলেন। সৌভাগ্যবশত প্লেন দুর্ঘটনার পরেও তারা প্যারাশুটের কারণে প্রাণে বেঁচে সুরক্ষিত সেখানে ল্যান্ড করে। তবে তারা যেহেতু একে অপরের শত্রু, তাই তারা একে অপরের সামনাসামনি হতেই লড়াই করতে শুরু করে এবং এক সময়ে এসে তারা পাহাড়ের চূড়ায় গভীর খায়ের কাছাকাছি এসে পৌঁছায়। তবে তারা একে অপরের হত্যা করার আগেই সেখানে একটি বিশাল দানবীয় এপসকে তারা দেখতে পায়, মানে এক বিশাল বানর। এবার তাদের সাথে কি হলো সেটা আপনারা আগে ভিডিওতে জানতে পারবেন। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় 1973-তে। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হওয়ার পর থেকে এই বর্তমান সময় মানে 1973 সালের মধ্যে নিজেদেরকে টেকনোলজিতে অনেকটা অ্যাডভান্স করে ফেলেছে। আমেরিকা স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে ক্যামেরা পাঠাতেও সক্ষম হয়েছে, যার সাহায্যে মানুষ এই রহস্যময় পৃথিবীর এমন কিছু অজ্ঞাত প্রাণী ও জীবেদের সাথে পরিচিত হচ্ছে যা তারা আগে কোনোদিনই দেখেনি। আর এই সব কিছু গোপনে রিসার্চ ও ডিসকভার করার জন্য আমেরিকা মোনার্ক নামের একটি গোপন অর্গানাইজেশনের গঠন করেছে, যার কাজই হলো এইরকম নানান রহস্যময় জিনিসের উপর রিসার্চ করা। তবে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অংশগ্রহণের পর থেকেই আমেরিকা এই মোনার্ক অর্গানাইজেশনের ফান্ড অনেকটাই কমিয়ে দিয়েছে। কিন্তু আমেরিকার জনগণ হোয়াইট হাউসের সামনে এই যুদ্ধকে বন্ধ করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর এটাই স্বাভাবিক, কোনো দেশের জনগণ চায় না যে তার দেশ অন্য কোনো দেশের সাথে লড়াই করুক। এতে সেই দেশই আর্থিক, সামাজিক ও নানান দিক থেকেই অনেকটাই দুর্বল হয়ে পড়ে। যাই হোক, ঠিক সেখানেই আমরা মোনার্ক অর্গানাইজেশনের একজন প্রফেসর বিল র্যান্ডা ও তার সাথী হিউস্টন ব্রুককে দেখতে পাই। তারা আমেরিকান সিনেটর উইলসের সাথে দেখা করার জন্য সেখানে এসেছিলেন। আসলে তারা স্যাটেলাইটের মাধ্যমে স্কাল আইল্যান্ড নামে এমন এক রহস্যময় দ্বীপের খোঁজ পেয়েছে যেখানে তারা রিসার্চ করতে চায়। তবে তাদের এর জন্য টাকার প্রয়োজন ছিল, এই কারণেই তারা সেখানে এসেছিল। দ্বীপটি খুবই রহস্যময়, কারণ যখনই কোনো জাহাজ বা প্লেন ওই দ্বীপের কাছ দিয়ে যাওয়ার চেষ্টা করছে তখনই তারা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে, ঠিক বারমুডা ট্রায়াঙ্গেলের মতো। কিন্তু এই জায়গাটি বারমুডা ট্রায়াঙ্গেলের থেকেও খুবই রহস্যময় ও ভয়ানক। প্রফেসর র্যান্ডা সেনেটরকে আরও জানায় 1954 সালে গভর্নমেন্ট সমুদ্রের গভীরে যে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল, যাকে একটি টেস্ট বলা হয়েছিল, সেটি কোনো নিউক্লিয়ার টেস্ট ছিল না। এই বিস্ফোরণ সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা কোনো অজ্ঞাত দানবকে হত্যা করার জন্য করা হয়েছিল। তার প্রমাণও প্রফেসর র্যান্ডার কাছে ছিল। প্রফেসরের বিশ্বাস পৃথিবীতে এমন অনেক দানবীয় সত্তা এখনও জীবিত রয়েছে যারা একদিন পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, আর হয়তো এই আইল্যান্ডে এর কিছু প্রমাণ তারা পেতে পারে। তবে এই সকল কিছুর জন্য সরকারের কাছ থেকে তাদের সাহায্যের প্রয়োজন ছিল, যেটা তারা সিনেটরের কাছ থেকে আশা করেছিল। তবে এই সকল কথা শোনার পরেও সিনেটর উইলস সরাসরি তাদেরকে সাহায্য করতে মানা করে দেয়। তখন ব্রুক সিনেটরকে জানায় এই আইল্যান্ডের উপর দিয়ে আর মাত্র 3 দিনের মধ্যেই একটি রাশিয়ান স্যাটেলাইট উড়ে যেতে চলেছে। তাই আর মাত্র কিছুদিনের মধ্যেই এই গোপন আইল্যান্ডের খবর পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে। আর যদি এটি হয় তাহলে আমেরিকার আগে রাশিয়া সেই আইল্যান্ডের খনিজ সম্পদ থেকে শুরু করে নানান ন্যাচারাল রিসোর্সেসকে নিজের দখলে নিয়ে নেবে। এই কথা শোনার পর অবশেষে সিনেটর উইলস তাদের কথায় রাজি হয়ে যায়। তবে এই মিশনটিকে সফল করার জন্য তাদের একটি দক্ষ টিম ও সৈনিক দলের দরকার ছিল, যারা তাদের ওই আইল্যান্ডে সুরক্ষিতভাবে রিসার্চ করতে সাহায্য করত। যাই হোক, অন্যদিকে আমেরিকা ভিয়েতনামের সাথে যুদ্ধবিরতির ঘোষণা করে দেয়, যার ফলে ভিয়েতনামের ডানাং নামের এয়ারবেসে সকল আমেরিকান সৈন্যরা তাদের নিজের নিজের বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছিল। সেখানেই আমরা কর্নেল প্রেস্টন প্যাকার্ডকে দেখতে পাই। তার কাছে সিনেটর উইলসের ফোন কল আসে। তাকে জানানো হয় যুদ্ধবিরতি হলেও তাকে একটি শেষ মিশনে যেতে হবে। সেটি হলো স্কাল আইল্যান্ড নামে সেই রহস্যময় দ্বীপে তাদের একটি সায়েন্টিস্টের টিমকে সুরক্ষা প্রদান করতে হবে। তার জন্য তার কিছু দক্ষ সৈনিকদের তাকে বেছে নিতে বলা হয়। দেশের জন্য কর্নেল প্যাকার্ড সকল কিছুই করতে রাজি, তাই সে তার টিম নিয়ে তৈরি হয়ে যায়।
অন্যদিকে প্রফেসর র্যান্ডা ও ব্রুকস ভিয়েতনামের সাইগন শহরে জেমস কনরাড নামের একজন ট্র্যাকারের সাথে দেখা করতে চলে যায়। আসলে ট্র্যাকার তাদেরই বলা হয় যারা গভীর জঙ্গল বা এই রকম অনেক রহস্যময় জায়গায় পথ দেখাতে সাহায্য করে। জেমস কনরাড একজন ব্রিটিশ স্পেশাল ফোর্সের সৈনিক ছিল। সে ভিয়েতনামের যুদ্ধও লড়েছিল, তবে বর্তমানে সে টাকার বিনিময়ে ট্র্যাকারের কাজ করে। প্রফেসর র্যান্ডা তাকে তাদের সাথে ওই আইল্যান্ডে যাওয়ার কথা বলে, তবে ওই রকম রহস্যময় আইল্যান্ড যেখানে কোনোদিন কোনো মানুষ যায়নি, সেখানে যাওয়ার ফলে যে তার প্রাণও যেতে পারে, তাই প্রথম সে প্রফেসরের কথায় রাজি হয় না। তবে যখন প্রফেসর তার সামনে বেশ মোটা টাকার অফার করে, তখন অবশেষে সে রাজি হয়ে যায়। এরপর সকলেই তৈরি হয়ে যায় ওই আইল্যান্ডে যাওয়ার জন্য। একটি বন্দরে তাদের জাহাজ রেডি করা হয়। বন্দরে মেশান ওয়েভার নামের একজন ফটোগ্রাফার তাদের সাথে এই মিশনে যোগদান করে, যাকে সাধারণত কাজ দেওয়া হয় সেই রহস্যময় আইল্যান্ড ও এই মিশনের ফটোগ্রাফি করা। যাই হোক, এরপর তারা সকলেই সেই বিশাল জাহাজে করে স্কাল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে মিশনের ফিল্ড সুপারভাইজার ভিক্টর মিশনের সকল সদস্যদের জানিয়ে দেয় তারা এমন এক আইল্যান্ডে যাচ্ছে যেখানে এতদিন পর্যন্ত হয়তো কেউই পা পর্যন্ত রাখেনি। সেখানে পদে পদে বিপদ থাকতে পারে। এছাড়াও পৃথিবীর ম্যাপ থেকে এই আইল্যান্ড সম্পূর্ণভাবে গোপন হয়ে রয়েছে, কারণ স্যাটেলাইট ইমেজ থেকে তারা জানতে পেরেছে সবসময়ই ওই আইল্যান্ডের চারিদিকে ঝড় বৃষ্টি হতেই থাকে। তবে কর্নেল প্যাকার্ডের হেলিকপ্টারের সাহায্যে ওই আইল্যান্ডে পৌঁছানো সম্ভব হতে পারে। এরপর ব্রুকস তাদেরকে জানিয়ে দেয় তাদের সেখানে যাওয়ার উদ্দেশ্যটা কি। সেখানে পৌঁছেই তারা প্রথমে কিছু বোম বিস্ফোরণ ঘটাবে, যার ফলে তারা ওই আইল্যান্ডের একটি নির্দিষ্ট ম্যাপ ও মাটির ঘনত্বটিকে ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু প্রফেসর র্যান্ডার ঠিক আসল উদ্দেশ্যটি কি ছিল সেটা তারা কেউই জানতো না। এরপর অফিসার চ্যাপম্যান তাদেরকে এটাও জানিয়ে দেয় যে জাহাজ থেকে আইল্যান্ডে পৌঁছানোর পর আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে জাহাজের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ঠিক 3 দিন পর আইল্যান্ডের উত্তরে রিফিউলিং টিম সেখানে তাদের উদ্ধার করার জন্য উপস্থিত হবে। এই 3 দিনের মধ্যেই যেভাবেই হোক তাদের আইল্যান্ডের উত্তরে পৌঁছাতে হবে এবং এই আইল্যান্ড থেকে বেরোনোর তাদের এটিই হবে একমাত্র সুযোগ। তবে ফটোগ্রাফার মেশান ও ট্র্যাকার কনরাড জানতো এই মিশন শুধুমাত্র ওই আইল্যান্ডের উপর রিসার্চ করার জন্য। কিন্তু যখন তারা জাহাজে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ লক্ষ্য করে, তখন তারা অনেকটাই অবাক হয় এবং এই মিশন সম্পর্কে অনেকটাই সন্দেহ প্রকাশ করে। তবে তারা মনে করে এই সকল কিছু হয়তো তাদের সুরক্ষার জন্যই নেওয়া হয়েছে। যাই হোক, এরপর তারা সকলেই সমুদ্রের সুন্দর দৃশ্যকে উপভোগ করতে করতে খুশিতে ওই স্কাল আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা চালিয়ে যায়। এদিকে ফটোগ্রাফার মেশান এই খুশির মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করতে থাকে, কিন্তু তারা জানতো না ভবিষ্যতে তাদের সাথে ঠিক কী ভয়ানক হতে চলেছে। বেশ অনেকটা পথ অতিক্রম করার পর অবশেষে তারা আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে যায়। আইল্যান্ড তাদের জাহাজ থেকে আর মাত্র 50 মিল দূরে ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা তাদের সামনে একটি বিশাল বিধ্বংসী ঝড় দেখতে পায়। এটা দেখার পর জাহাজের ক্যাপ্টেন সকলের জীবন ঝুঁকিতে না ফেলে জাহাজ সেখানেই থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে প্রফেসর র্যান্ডা যে এই দিনটির জন্য এতদিন অপেক্ষা করেছিল, সে এই আইল্যান্ডের এত কাছাকাছি এসে কিভাবে হেরে যেতে পারে। তাই প্রফেসর র্যান্ডা কর্নেল প্যাকার্ডের সাহায্যে হেলিকপ্টারে করে তার পুরো টিম নিয়ে ওই আইল্যান্ডের দিকে উড়ে যায়। ঝড়ের মধ্যে প্রবেশ করার পরেই তাদের প্রত্যেকের হেলিকপ্টার জোরে জোরে দুলতে থাকে। চারিদিকের কালো মেঘ ও মেঘের জোরালো গর্জনকে অতিক্রম করে তারা যেমন তেমন ভাবে সেখান থেকে প্রাণে বেঁচে অবশেষে বাইরে বেরিয়ে আসে। এরপর তারা সকলেই পৌঁছে যায় স্কাল আইল্যান্ডে। চারিদিকের প্রকৃতির এক সুন্দর দৃশ্য তাদের সকলকে মনোমুগ্ধ করে দেয়। এবার আমি এখানেই বলে দিই, এখানে একটা ছোট্ট সিন যেটা আমার খুবই পছন্দ হয়েছে, সেটা হলো একদিকে বড় বড় হেলিকপ্টারগুলি আইল্যান্ডে প্রবেশ করছে, অন্যদিকে তাদেরই সাথে একটি ছোট্ট ফড়িং পোকাকে দেখানো হয়েছে যেটি গাছের ডালে এসে বসেছে। এক প্রকার এখানে বোঝানো হয়েছে এই আইল্যান্ডে এই বিশাল হেলিকপ্টারগুলি সামান্য একটি পোকার মতোই, যেটা ডিরেক্টর খুব সুন্দরভাবে দেখিয়েছেন। এবার এটি কেন সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। যাই হোক, তাদের পরিকল্পনা মতো তারা কয়েকটি টিমে ভাগ হয়ে যায় এবং কিছু টিম নিচে ল্যান্ড করে তাদের রিসার্চ শুরু করে দেয়। অন্যদিকে আরেকটি টিম হেলিকপ্টার থেকে জঙ্গলের নানান জায়গায় বম্বিং করা শুরু করে দেয়। বমের ভয়ানক আওয়াজের ফলে পশু পাখি এদিক ওদিক পালাতে থাকে। ঠিক তখনই দূর থেকে একটি গাছ একটি হেলিকপ্টারের দিকে কেউ ছুঁড়ে মারে, যার ফলে সেই হেলিকপ্টার নিমেষের মধ্যেই ধ্বংস হয়ে নিচে পড়ে যায়। এরপর তারা তাদের চোখের সামনে এমন এক দৃশ্য দেখে যেটা হয়তো তারা স্বপ্নেও ভাবতে পারেনি। তারা দেখে এক বিশাল বানর দূরে দাঁড়িয়ে রয়েছে, যার উচ্চতা প্রায় 20 থেকে 30 তলা বিল্ডিং এর সমান, যার নাম হলো কং। সেই আইল্যান্ডের রাজা। এই বিশাল বানরকে দেখে তারা তো একেবারে অবাক হয়ে যায়। তবে কর্নেল প্যাকার্ড এইরকম এক বিশাল দানবকে দেখে তার সকল সৈনিকদের তার উপর ফায়ার করার আদেশ দেয়,
কিন্তু কং তারই বাসস্থান মানে স্কাল আইল্যান্ডে প্রবেশ করে তাদেরই পরিবেশকে বমের সাহায্যে এইভাবে ধ্বংস করছে দেখে খুবই রেগে গিয়ে কর্নেল প্যাকার্ডের সকল হেলিকপ্টারগুলির উপর আক্রমণ করে একে একে সেগুলিকে ধ্বংস করে দেয়, যার ফলে কর্নেলের অনেক সৈনিকই মারা যায়। চোখের সামনে এতগুলো সৈনিকের মৃত্যু দেখে কর্নেল রাগে কংয়ের চোখের দিকে একই দৃষ্টিতে চেয়ে থাকে। তার চোখে কংয়ের প্রতি প্রতিশোধ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে তার মনে মনে সিদ্ধান্ত নিয়েই নেয় যে সে কংকে অবশ্যই হত্যা করবে। এদিকে কংও এক জোরদার গর্জনের সাথে তাকে জানিয়ে দেয় এই আইল্যান্ডের রাজা সেই, তার শাসনই এখানে চলে। এরপর সে সেখান থেকে চলে যায়। তবে এই দুর্ঘটনার পর তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। একদিকে জেমস কনরাড, ফিল্ড সুপারভাইজার ভিক্টর এবং ফটোগ্রাফার মেশন ও তার সাথে আরেকজন সৈনিক। এরই ঠিক অন্যদিকে কর্নেল প্যাকার্ড এবং তার বাকি কয়েকজন সৈনিক। তবে অফিসার চ্যাপম্যান কর্নেলের কাছ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এই জঙ্গলের মধ্যেই কোথাও হারিয়ে যায়। এখন তাদের সকলের সুরক্ষিত জীবিত ফেরার একমাত্র উপায় হলো সেই রিফিউলিং টিম, যেটা আর মাত্র 3 দিনের মধ্যেই এই আইল্যান্ডের উত্তর দিকে এসে পৌঁছাবে। আর এই কারণেই তাদের 3 দিনের মধ্যেই সেখানে পৌঁছাতে হবে, যার ফলে কনরাড সকলকে নিয়ে আইল্যান্ডের উত্তর দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু অন্যদিকে কর্নেল প্যাকার্ডের মনে এত বড় এক দানবীয় বানরকে দেখে অনেক প্রশ্ন জাগে। তাই সে এবার প্রফেসর র্যান্ডার দিকে বন্দুক তাক করে তাকে এই মিশনের আসল উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করে যে কেন তারা এখানে এসেছে। কারণ এতক্ষণে কর্নেল ভালোভাবে বুঝে গেছে তারা শুধুমাত্র এখানে রিসার্চ করার জন্য আসেনি। যাই হোক, প্রফেসর র্যান্ডা তাকে জানায় এই পৃথিবীতে দানবের অস্তিত্ব রয়েছে, কারণ আজ থেকে 30 বছর আগে লটার নামের একটি আমেরিকান নেভির জাহাজ রহস্যজনকভাবে হারিয়ে গেছিল, যার মধ্যে প্রায় 1000-এরও বেশি মানুষ ছিল। সেই মানুষের মধ্যে আমিও ছিলাম একজন। আমি সেই জাহাজ থেকে এক ভয়ানক নির্দয় মনস্টারকে দেখতে পাই, যে ওই জাহাজের সকল লোকেদের হত্যা করে দিয়েছিল। কিন্তু তাদের মধ্যে একমাত্র সৌভাগ্যবশত আমিই প্রাণে বেঁচে যাই। এই 30 বছর ধরে কেউই আমার কথায় বিশ্বাস করেনি। আমাকে সবাই পাগলই মনে করেছে, কারণ আমার কাছে এতদিন কোনো প্রমাণই ছিল না। তবে আজ আমার কাছে প্রমাণ রয়েছে। এছাড়াও প্রফেসর আরও বলেন এই পৃথিবীতে মানুষের আগে তাদেরই রাজত্ব ছিল, আর এখন যদি আমরা কোনোভাবেই তাদের বাধা দিতে না পারি তাহলে একদিন না একদিন তারা সমুদ্রের গভীর বা মাটির নিচে থেকে বেরিয়ে এসে এই পৃথিবীতে রাজত্ব করবে। এরপর প্রফেসর র্যান্ডা কর্নেল প্যাকার্ডকে তাদের সিক্রেট অর্গানাইজেশন মোনার্ক সম্পর্কে বলে, যাদের কাজই হলো এইরকম দানবীয় সত্তাকে প্রমাণসহ খুঁজে বার করা। এই সকল কথা শোনার পর র্যান্ডার ওপর কর্নেলের খুবই রাগ হয়, কারণ তার এই মিথ্যা কথা বলার কারণে কংয়ের হাতে তার অনেক সৈনিকেরই হত্যা হয়ে গেছিল। তবে প্রফেসর র্যান্ডা কর্নেলের কাছে অনুরোধ করে যাতে সে সুরক্ষিত তাদের সকলকে প্রমাণসহ বাড়ি ফিরিয়ে নিয়ে যায়, আর বাড়ি ফেরার পর তারা যেন এই স্থানের উদ্দেশ্যে একদল সৈন্যকে পাঠিয়ে দিতে পারে, যাতে তারা এই দানবদের হত্যা করে দিতে পারে। তবে কর্নেল তাকে জানিয়ে দেয় এই সামান্য একটি বানরকে মারার জন্য সে একাই যথেষ্ট। অন্যদিকে কনরাড বাকি সকল সদস্যদের নিয়ে আইল্যান্ডের উত্তর দিকে যাওয়ার সময় এক বিশাল দানবীয় মোষকে দেখতে পায়, যে নদী থেকে উঠে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এই বিশাল মোষকে দেখে তারা সকলেই ভয়ে তার দিকে বন্দুক তাক করে। তবে গুলি চালানোর আগেই কনরাড তাদেরকে বাধা দেয়, কারণ একবার দেখাতেই সে বুঝতে পারে এই মোষ আক্রমণাত্মক নয়। আর ঠিক সেটাই হয়, ওই মোষ ধীরে ধীরে আবারও নদীতে নেমে যায়। এদিকে কর্নেল প্যাকার্ড তার সকল টিম নিয়ে তাদের হারিয়ে যাওয়া সাথী চ্যাপম্যানকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা একটি বাঁশের জঙ্গলের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। ঠিক তখনই তাদের উপর একটি বৃহৎ আকারের মাকড়সা আক্রমণ করে দেয় এবং সে যথারীতি কর্নেলের একজন সৈন্যের হত্যা করে দেয়। তবে তারা অনেক চেষ্টার পর অবশেষে গুলি করে ওই দৈত্যাকার মাকড়সার হত্যা করে দেয়। অন্যদিকে তাদের সেই হারিয়ে যাওয়া সাথী চ্যাপম্যান আহত ও তৃষ্ণার্ত অবস্থায় একটি নদীর ধারে এসে পৌঁছায়। ঠিক তখনই সে বিশাল কংকে দেখতে পায়। সেও নদীতে জল পান করার জন্য এসেছিল। তবে কং চ্যাপম্যানকে দেখতে পায় না, কারণ সে একটি পাথরের পিছনে লুকিয়ে পড়েছিল। কিন্তু ওই নদীতে জল পান করার সময় হঠাৎই একটি মনস্টার অক্টোপাস কংয়ের উপর আক্রমণ করে দেয়। তবে কং তার হত্যা করে তাকে খেতে শুরু করে। এটা দেখে চ্যাপম্যান খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে কিছুটা দূরে চলে গিয়ে গাছের একটি গুড়ির ওপর বসে পড়ে। সে রেডিওর সাহায্যে তার অন্য সকল সাথীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ওই গাছের গুড়িটি উঠে দাঁড়ায়, কারণ সেটি কোনো গাছের গুড়ি ছিল না, বরং সেটিও ছিল একটি অদ্ভুত রকমের প্রাণী। তবে উঠেই প্রাণীটি তৎক্ষণাৎ সেখান থেকে ভয়ে পালিয়ে যায়, কারণ সেখানে একটি স্কাল ক্রলার এসে উপস্থিত হয়। চ্যাপম্যান সেখান থেকে পালানোর আগেই ওই স্কাল ক্রলার তার হত্যা করে দেয়। ইতিমধ্যে কনরাড জঙ্গলের মধ্যে এমন এক জায়গায় এসে পৌঁছায় যেটাকে দেখে মনে হচ্ছিল সেই জায়গাটি কোনো মানুষের দ্বারা তৈরি করা হয়েছিল। এটা দেখে তারা অবাক হয়ে যায় যে এই রকম গভীর জঙ্গলে, যেটা আবার সমুদ্রের একেবারে মাঝ বরাবর অবস্থিত, সেখানে কিভাবে কোনো মানুষ বসবাস করতে পারে।
ঠিক তখনই কিছু আদিবাসী মানুষ হাতে অস্ত্র নিয়ে তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। পাল্টা জবাবে তারা তাদের সাথে যুদ্ধ করার জন্য তাদের দিকে বন্দুক তাক করে। তবে তখনই সেখানে সকলকে অবাক করে দিয়ে হ্যাঙ্ক মার্লো এসে উপস্থিত হয়। আসলে হ্যাঙ্ক হলো সেই আমেরিকান সৈনিক যে 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি জাপানি বিমানের সাথে যুদ্ধ করতে করতে দুর্ঘটনাগ্রস্ত হয়ে এই আইল্যান্ডে এসে পৌঁছেছিল। আর প্রায় 29 বছর ধরেই সে এবং গুনপেই ইকারি মানে ওই জাপানি বিমানের পাইলট এই আইল্যান্ডে আদিবাসীদের সাথে বসবাস করছে। এত বছর ধরে হ্যাঙ্ক এবং ইকারি অপেক্ষা করেছিল যে তারা একদিন না একদিন অবশ্যই বাড়ি ফিরে যাবে। তাই আজ তাদেরকে দেখে হ্যাঙ্ক তো খুবই খুশি হয়ে যায়। তবে সেই জাপানি পাইলটের আর ঘরে ফেরা হলো না, কারণ কিছু বছর আগেই সে মারা যায়। এবং কী কারণে সে মারা যায় সেটা আপনারা আগে ভিডিওতে জানতে পারবেন। হ্যাঙ্ক ওই আদিবাসীদের ইশারায় বুঝিয়ে দেয় যে এরা তাদের শত্রু নয়, যার পরেই তারা তাদের অস্ত্র নামিয়ে নেয়। যাই হোক, এরপর সে তাদের ওই আদিবাসীদের একটি ছোট্ট গ্রামে নিয়ে যায় যেখানে সে তাদের সাথে বসবাস করত। সেখানে এক বিশাল কাঠের উঁচু প্রাচীর দেখে সকলের মনে হয় হয়তো এই প্রাচীর কংয়ের হাত থেকে আদিবাসীদের রক্ষা করার জন্য বানানো হয়েছে। তবে হ্যাঙ্ক তাদেরকে জানিয়ে দেয় কং হলো এই আইল্যান্ডের রাজা। সে আদিবাসীদের স্কাল ক্রলাস নামের ওই দুই পায়ে সরীসৃপ দানবদের হাত থেকেই অনেক বছর ধরে রক্ষা করে আসছে, যারা মাটির নিচে বসবাস করে। এই কারণেই কং আদিবাসীদের কাছে দেবতার মতো পূজনীয়, তারা তাকে শ্রদ্ধা করে। আর তারা যে হেলিকপ্টার থেকে বম্বিং করেছিল শুধু এই কারণেই কং সেগুলিকে ধ্বংস করেনি। এই বমের কারণে মাটির নিচের ওই সরীসৃপ দানবেরা জেগে যায়। তবে সময় মতো কং তাদের হত্যা করে দেয়, কারণ ওই সরীসৃপ দানবেরা আকারে অনেকটাই ছোট ছিল। আর এই কারণেই তারা এখনো পর্যন্ত কংয়ের জন্য জীবিত বেঁচে রয়েছে। তবে ওই স্কাল ক্রলাসদের মধ্যেও আরেকটি সরীসৃপ দানব রয়েছে যে আকারে তাদের থেকে অনেকটাই বড়। সে এখনো ঘুমন্ত অবস্থায় মাটির নিচে রয়েছে। যদি সে কোনোদিন জেগে যায় তাহলে সে এই আইল্যান্ডের সকল জীবিত প্রাণীদের হত্যা করে দেবে। সে এতটাই ভয়ানক যে অনেক বছর আগে সে কংয়ের পিতামাতাকেই জীবন্ত খেয়ে ফেলেছিল, যার ফলে কং একমাত্র তাদের বংশধর রূপে এখনো জীবিত বেঁচে রয়েছে। কং এখনো বাড়ছে এবং সে আরও বড় হবে। এই সকল কথা শোনার পর কনরাড তাকে জানায় আর মাত্র 3 দিনের মধ্যেই তাদের জাহাজ থেকে রিফিউলিং টিম এই আইল্যান্ডের উত্তরে আসবে এবং সেই সময়ের মধ্যেই তাদের সকলকে সেখানে পৌঁছাতে হবে। এই কথা শুনে হ্যাঙ্ক হাসতে শুরু করে। সে জানায় এই আইল্যান্ডের উত্তরে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ, আর যদিও তারা হেঁটে সেখানে যাওয়ার চেষ্টা করে তাহলে শুধু 3 দিন কি 30 দিনেও সেখানে তারা জীবিত পৌঁছাতে পারবে না। কারণ এর আগে হ্যাঙ্ক এবং ইকারি এই আইল্যান্ড থেকে বার হওয়ার অনেক চেষ্টা করেছিল, তবে ওই সরীসৃপ দানবেরা ইকারিকে জীবিত খেয়ে ফেলে। এছাড়াও এই আইল্যান্ডে এমন অনেক প্রাণী রয়েছে যারা তাদেরকে পথেই হত্যা করে দেবে। তবে হ্যাঙ্ক তাদেরকে একটি নৌকা দেখায় যেটা সে এবং ইকারি তাদের ক্র্যাশ হয়ে যাওয়া প্লেনের অংশ দিয়ে বানিয়েছিল। কিন্তু এই নৌকাটিকে হ্যাঙ্ক তৈরি করলেও সেটিকে কোনোভাবেই সে স্টার্ট করতে পারছিল না। এখন যেহেতু তাদের একমাত্র পথ এই আইল্যান্ডের নদী ধরে সমুদ্রের কাছাকাছি পৌঁছানো, সেহেতু কনরাড ও বাকি সদস্যরা নৌকাটিকে ঠিক করার সিদ্ধান্ত নেয়, যার ফলে তারা কাজে লেগে যায় ওই নৌকাটিকে ঠিক করার জন্য। এরই মধ্যে মেশানোই বড় বড় কাঠের প্রাচীরের ওইদিকে কারোর একটি আর্তনাদ শুনতে পায়। এরপর যখন সে কৌতূহলবশত সেখানে যায়, সে দেখে তাদের হেলিকপ্টারের ধ্বংসাবশেষ একটি ষাঁড়ের উপরে এসে পড়েছে, যার ফলে ওই ষাঁড় যন্ত্রণায় ছটপট করছে। মেশানো ওই হেলিকপ্টারের অংশটিকে তোলার চেষ্টা করে, কিন্তু সে কিভাবে সেটিকে তুলতে পারবে। ঠিক তখনই কং সেখানে এসে উপস্থিত হয় এবং খুব সহজেই হেলিকপ্টারের ওই ধ্বংসাবশেষটিকে তুলে ফেলে দেয়। তবে সে মেশনের কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কর্নেল প্যাকার্ড আইল্যান্ডের পশ্চিম দিকে এগোতে থাকে, কারণ তাদের ধারণা চ্যাপম্যান এখনও জীবিত রয়েছে। ঠিক তখনই কর্নেল তার চোখের সামনে অদ্ভুত রকমের একটি পাখি দেখতে পায়, যাকে সে দেখেই গুলি করে হত্যা করে দেয়। যাই হোক, কর্নেলের উদ্দেশ্য শুধু চ্যাপম্যানকে খুঁজে বার করা ছিল না। চ্যাপম্যান যে হেলিকপ্টারে ছিল তার মধ্যে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ ছিল, যেটা এখনও ওই ক্র্যাশ হয়ে যাওয়া হেলিকপ্টারের কাছেই রয়েছে। আর সেটিকেই কর্নেল পেতে চায়, যাতে সে কংয়ের হত্যা করতে পারে। এদিকে কনরাড এবং তার বাকি সকল সদস্যরা অনেক চেষ্টার পর ওই নৌকাটিকে ঠিক করে ফেলে এবং এরপর তারা একদমই সময় নষ্ট না করে তাদের গন্তব্যস্থল মানে এই আইল্যান্ডের উত্তর দিকে রওনা দেয়। যাত্রাপথে একজন সৈনিক অনেক চেষ্টার পর শেষমেশ কর্নেলের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়, যার ফলে অবশেষে তারা তাদের লোকেশন সম্পর্কে জেনে যায়। তবে দুর্ভাগ্যবশত কিছু দূর যাওয়ার পর সেই অদ্ভুত রকমের পাখিগুলি, যাদের মধ্যে একটিকে কর্নেল গুলি করে হত্যা করে দিয়েছিল, তাদের একটি টিম ফিল্ড সুপারভাইজার ভিক্টরকে নৌকা থেকে উড়িয়ে নিয়ে গিয়ে হত্যা করে দেয়। এই দৃশ্য দেখে সকলেই আতঙ্কিত হয়ে যায়। তবে তাদের করারই বাকি আছে, তাদের এখন এসব নিয়ে ভাবার সময়ই নেই। তাদের যেভাবেই হোক এই আইল্যান্ড থেকে জীবিত ফিরে যেতে হবে।
তাই তারা আর কিছু না ভেবেই কর্নেলের দেওয়া লোকেশনে পৌঁছে যায়। ফলে অবশেষে তারা কর্নেল ও তার পুরো সৈন্যদলের সাথে একসাথে হয়ে যায়। এখানেই কর্নেল প্যাকার্ডের সাথে হ্যাঙ্কের পরিচয় হয়ে যায়। তবে সে এটা জেনে অবাক যে হ্যাঙ্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এখানে জীবিত বেঁচে রয়েছে। কনরাড এবার সকলকে নিয়ে উত্তর দিকে যাওয়ার কথা বলে। তবে কর্নেল তাকে জানায় তাদের একজন সাথী মানে চ্যাপম্যান এখনও নিখোঁজ রয়েছে। তার হেলিকপ্টার আইল্যান্ডের পশ্চিম দিকে ক্র্যাশ হয়ে গেছিল। এই কথা শোনা মাত্রই হ্যাঙ্ক ভয় পেয়ে যায় এবং সে কর্নেলকে জানায় ওই স্কাল ক্রলার দানবেরা আইল্যান্ডের পশ্চিম দিকেই বসবাস করে, সেখানে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। তবে কর্নেল চ্যাপম্যানকে ছাড়া কোনোভাবেই এখান থেকে যেতে রাজি হয় না, যার ফলে তারা সকলেই চ্যাপম্যানকে খোঁজার উদ্দেশ্যে ওই আইল্যান্ডের পশ্চিম দিকে রওনা দেয়। অনেকটা পথ অতিক্রম করার পর অবশেষে তারা এমন এক জায়গায় এসে পৌঁছায় যেটা জাহান্নামের থেকেও কম ছিল না, কারণ সেখানে তারা বড় বড় কঙ্কাল লক্ষ্য করে। হ্যাঙ্ক তাদেরকে জানায় এই কঙ্কাল কংয়ের পিতামাতার, যাদের ওই স্কাল কলার দানবেরা হত্যা করেছে, তাই তাদের এখনই এখান থেকে চলে যাওয়া দরকার। তবে কর্নেল তো তার কথা শুনতে একদমই রাজি নয়, তাই সে ওই পথ দিয়েই সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সামনের দিকে এগোনোর সময় একজন সৈনিক একটি সিগারেট খাওয়ার পর সেটিকে নিচে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে আবহাওয়ায় গ্যাস থাকার কারণে জোরদার বিস্ফোরণ হয়ে যায়, যার ফলে আবারও ওই স্কাল কলার দানবেরা মাটির নিচে থেকে বেরিয়ে এসে তাদের উপর আক্রমণ করে দেয়। তারা এবার তাদের প্রাণ বাঁচানোর জন্য পাল্টা ওই স্কাল কলারের উপর গুলি চালাতে শুরু করে। তবে তারা কোনোভাবেই তাকে বাধা দিতে পারে না, যার ফলে ওই দানব দুর্ভাগ্যবশত প্রফেসর র্যান্ডাকে জীবন্ত খেয়ে ফেলে। হঠাৎই তখনই ওই হিংস্র পাখিগুলিও সেখানে উপস্থিত হয় এবং তারা কর্নেলের বেশ কিছু সৈনিকের হত্যা করে দেয়। কনরাড এক বিশাল তলোয়ার দিয়ে একে একে ওই সকল পাখিগুলিকে হত্যা করতে থাকে। তবে তারা কিভাবে এই স্কাল কলারের হত্যা করবে? ঠিক তখনই মিশনের মাথায় আসে যে এই আবহাওয়ায় প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে, যার ফলে সে তার কাছে থাকা একটি গ্যাস লাইটার ওই স্কাল ক্রলারের দিকে ছুঁড়ে দেয় এবং সেখানে এক জোরদার বিস্ফোরণ হয়ে ওই স্কাল ক্রলার মারা যায়। এই সকল কিছু হওয়ার পরে হ্যাঙ্ক কর্নেল প্যাকার্ডকে আবারও এখান থেকে সকলকে নিয়ে ফিরে যেতে বলে, কারণ তারা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটিতে সম্পূর্ণ স্কাল ক্রলারদের রাজত্ব। তবে কর্নেল চ্যাপম্যানকে ছাড়া কোনোভাবেই এখান থেকে যেতে রাজি হয় না। তখন কনরাড তাকে চ্যাপম্যানের লকেটটিকে দেখিয়ে বলে এই লকেটটি ওই দানবের মুখ থেকে বেরিয়ে এসেছিল, যাকে আমরা কিছুক্ষণ আগেই হত্যা করেছি, মানে চ্যাপম্যান আর জীবিত নেই। তবে কর্নেল আবারও পশ্চিম দিকে যেতে চায়, কারণ সে এবার তার সকল মৃত সাথীদের বদলা নেওয়ার জন্য কংকে হত্যা করতে চায়। আর এই কারণেই কর্নেল আইল্যান্ডের পশ্চিমে চ্যাপম্যানের ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারের কাছে যেতে চায়, যাতে সে সেখানে থাকা অস্ত্র ও গোলাবারুদের সাহায্যে কংয়ের হত্যা করতে পারে। তবে কনরাড, হ্যাঙ্ক এবং বাকি সকল সদস্যরা কর্নেলকে বোঝানোর চেষ্টা করে যে কং শুধু তাদের উপর আক্রমণ করেছিল এই কারণেই, কারণ তারা এই আইল্যান্ডে বিনা কারণে বম্বিং করছিল, যার ফলেই ওই স্কাল ক্রলার দানবেরা মাটির নিচে থেকে বেরিয়ে আসে। তবে কর্নেল কি তাদের কথা শুনতো? তাই তিনি আবারও ওই একই কথা বলে এবং তার সৈন্যদের নিয়ে ওই ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কনরাড বাকি সকল সিভিলিয়ানদের নিয়ে ওই নৌকার দিকে এগোতে থাকে। যাই হোক, কর্নেল এবার ওই ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারের কাছে পৌঁছে যায় এবং সেখান থেকে সকল অস্ত্র ও গোলাবারুদ নিয়ে কংকে হত্যা করার জন্য একটি ফাঁদ তৈরি করে। অন্যদিকে কনরাড ও মেশান তাদের নৌকাটিকে খোঁজার জন্য একটি পাহাড়ের একদম চূড়ায় এসে পৌঁছায়, কারণ তখন রাত হয়ে গেছিল। তারা দূরে নদীর বাঁকে তাদের নৌকাটিকে দেখার চেষ্টা করে। ঠিক তখনই তাদের সামনে কুয়াশাকে ভেদ করে কং এসে উপস্থিত হয়। প্রথমে তারা কংকে চোখের সামনে দেখে ঘাবড়ে গেলেও মেশান এবার সাহস করে তাকে ছুঁয়ে দেখে, কারণ কং যখন ওই মোষটিকে বাঁচিয়েছিল তখনই কংকে দেখে মেশান জানতে পেরেছিল কং খুবই শান্তিপ্রিয় একটি প্রাণী, সে কারণ ছাড়া কারোর উপর আক্রমণ করে না। হঠাৎই তারা দেখে জঙ্গলের এক প্রান্তে খুব ভয়ানক বিস্ফোরণ হচ্ছে, আর এই বিস্ফোরণ কর্নেল প্যাকার্ড ও তার সকল সাথীরা করছিল, যার ফলে কং আবারও রেগে গিয়ে তাদের দিকে ছুটে যায়। এটা দেখে কনরাড বুঝে যায় কর্নেল কংয়ের হত্যা করে দেবে, তাই সে ব্রুকসকে তাদের নৌকার কাছে পাঠিয়ে দিয়ে হ্যাঙ্ক, মেশান এবং সে কংকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। এদিকে কং যখন সেখানে পৌঁছায় সে কর্নেলের ফাঁদে পা দেয়। কর্নেল সুযোগ বুঝে জলে আগুন ধরিয়ে দেয়, যার ফলে কং অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। এরপর কর্নেল তার পরিকল্পনা মতো তার সৈনিকদের কংকে বম দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করে দিতে বলে, কিন্তু কংকে হত্যা করার আগেই সেখানে সময় মতো কনরাড, মেশান এবং হ্যাঙ্ক উপস্থিত হয়ে কর্নেলকে বাধা দেওয়ার চেষ্টা করে। মেশান তাকে আবারও বোঝানোর চেষ্টা করে যে কং শুধু তার বাসস্থানকে রক্ষা করার জন্য এই সকল কিছু করছে, সে কখনোই বিনা কারণে কারোর ক্ষতি করতে চায় না। এই সকল কথা বলতে বলতেই তখনই জলের ভিতর থেকে সব থেকে বড় স্কাল কলার বাইরে বেরিয়ে আসে।
তাকে দেখা মাত্রই সকলেই ভয়ে তাদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে কর্নেল এতটাই জেদি ছিল যে সে সকলের কথা অমান্য করে কংকে হত্যা করার জন্য সেখানেই রয়ে যায়। কিন্তু কংকে হত্যা করার আগেই তার জ্ঞান ফিরে যায় এবং সে কর্নেলকে তার এক হাত দিয়ে চেপে মেরে ফেলে। এরপর কং ওই বিশাল স্কাল ক্রলারের সাথে লড়াই করতে শুরু করে। তবে কং অনেকটাই দুর্বল হওয়ার কারণে সে তার সামনে বেশিক্ষণ আর টিকতে পারে না, যার ফলে ওই স্কাল ক্রলার আশেপাশে তাণ্ডব চালাতে শুরু করে। অন্যদিকে তারা পালাতে পালাতে আইল্যান্ডের একটি জলাশয়ের কাছে এসে পৌঁছায়। এরপর মেশান পাহাড় থেকে একটি ফ্লেয়ার গান শুট করে দেয় যাতে ব্রুকস তাদের লোকেশন সম্পর্কে জানতে পারে। কিন্তু তখনই ওই স্কাল ক্রলার জঙ্গল থেকে বেরিয়ে এসে তাদের দিকে এগিয়ে আসে। এটা দেখে একজন সৈনিক তার কাছে থাকা দুটি বমের সাহায্যে ওই স্কাল ক্রলারের হত্যা করার চেষ্টা করে। তবে ওই দানব তার লেজের সাহায্যে তাকে দূরে ছিটকে ফেলে দেয়, যার পর ওই দানব নির্দ্বিধায় তাদের হত্যা করার জন্য তাদের দিকে ছুটে আসতে থাকে। তখন এই কং একটি বিশাল বড় পাথর নিয়ে সেখানে সময় মতো উপস্থিত হয়ে ওই দানবের মাথায় সজোরে আঘাত করে। এরপর তাদের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়। তবে সেই বিশাল দানবের সাথে লড়াইয়ে কং পেরে উঠতে পারে না। এক সময় এসে সে একটি পরিত্যক্ত জাহাজের শিকলের সাথে ভালোভাবে আটকা পড়ে যায়, যার ফলে ওই দানব কংয়ের হত্যা করার চেষ্টা করে। ইতিমধ্যে সেখানে সময় মতো ব্রুকস তাদের নৌকা নিয়ে পৌঁছে যায় এবং তার নৌকার উপরে থাকা মেশিন গানের সাহায্যে তার উপর ফায়ার করতে থাকে। তাই ওই স্কাল ক্রলার এবার কংকে ছেড়ে তাদের দিকে এগোতে থাকে। সেই সুযোগে কং যেমন তেমনভাবে সেখান থেকে নিজেকে মুক্ত করে সেই জাহাজের প্রপেলারকে চেনের সাথে বেঁধে তার দিকে ছুঁড়ে মারে, যার আঘাতে ওই দানব নিচে পড়ে যায়। তাদের লড়াইয়ের মধ্যেই মেশান পাহাড়ের চূড়া থেকে ছিটকে নিচে জলে পড়ে যায়। তাই কং তৎক্ষণাৎ প্রথমে সেখানে পৌঁছে মেশানকে আগে উদ্ধার করে। তবে ওই স্কাল ক্রলার তার ওই হাতটি যার মধ্যে মেশান ছিল সেটিকে জিভ দিয়ে চেপে ধরে। কিন্তু কং এবার মেশানকে বাঁচানোর জন্য তার জিভ টেনে শেষমেশ এবার ওই স্কাল ক্রলার দানবের হত্যা করে দেয়। এরপর সে মেশানকে সুরক্ষিত একটি স্থানে নামিয়ে দিয়ে তাদের দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, তবে তাদের এবার এই আইল্যান্ড থেকে বাইরে বেরোতে হতো। তাই তারা আবারও তাদের বানানো ওই নৌকায় করে এই আইল্যান্ডের উত্তর দিকে যাত্রা শুরু করে। তবে তারা সকলেই সিদ্ধান্ত নেয় যে এখান থেকে বার হওয়ার পর তারা এই জগৎটি সম্পর্কে কাউকে কিছুই বলবে না, যাতে কং সুরক্ষিতভাবে এখানে বেঁচে থাকতে পারে। অনেকক্ষণ যাত্রা করার পর তারা এবার শেষমেশ আইল্যান্ডের উত্তরে এসে পৌঁছায় এবং কিছু সময়ের মধ্যেই সেখানে রিফিউলিং টিম উপস্থিত হয়ে তাদের সকলকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর তারা সকলেই নিজের নিজের বাড়ি পৌঁছে যায়। হ্যাঙ্ক, যে 1944 সালে মানে আজ থেকে 30 বছর আগে হারিয়ে গেছিল, সেও তার পরিবারের কাছে পৌঁছে যায়। তার ছেলে, তার স্ত্রী তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল সে মারা গেছে। পোস্ট ক্রেডিট সিন দেখা যায় মোনার্ক অর্গানাইজেশনের সদস্যরা কনরাড ও মেশানকে একটি গোপন রুমে বন্ধ করে রেখেছে। কিছুক্ষণ পরে সেখানে ব্রুকস এসে উপস্থিত হয়। তারা মেশানকে জানায় কংই একমাত্র জীব নয় যে এই পৃথিবীতে রয়েছে। এই বলে সে তাকে বেশ কয়েকটি মনস্টারের ফটো দেখায় এবং সেখানেই আমরা এই মুভির নেক্সট পার্টের বেশ কয়েকটি মনস্টার ক্যারেক্টারকে দেখতে পাই, যেমন গডজিলা, রোদান, মোথারা এবং গিদোরা, যাদের আমরা এই মুভির নেক্সট পার্টে দেখতে পাবো। এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই মুভির এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। সর্বশেষে আপনাকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যদি আপনারা এই মুভির নেক্সট পার্ট দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এই রকমই মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অব মুভি লাভার্স।